কোম্পানিগঞ্জ উপজেলায় দুপুর পেরিয়ে বিকাল হচ্ছে এই তপ্ত রোদে এই যে হাজারো মানুষের উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা, আমি কিছুদিন আগে সিলেট জেলার যে গুরুত্বপূর্ণ স্পট গুলো রয়েছে, টুরিস্ট স্পট, আমি গেলে একটু ঘুরে দেখার চেষ্টা করেছি। এমন ভাবে এসেছিলাম যেন চিনতে না পারে আর কি। তো আমি, তারপর অনেকে চিনেছিল। তো আমি আপনাদের সাদা পাথরেও গিয়েছিলাম। আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমাদের একই সাথে জীবন ধারণ করা লাগবে, একই সাথে আয় উপার্জন লাগবে, একই সাথে আমাদের পরিবেশটাকে বাঁচাইতে হবে, আবার একই সাথে যে কারণে মানুষ থাকতে হবে। সনাতনী পদ্ধতিতে পাথর যে উত্তোলন, সেটা যতটা লিমিট পর্যন্ত ততটুকুর যেমন সুযোগ দিতে হবে, ঠিক তেমনি ওই লিমিটটা ক্রস করা যাবে না, যেটা ক্রস করলে হয়তো 5-10 বছর পরে একজন টুরিস্টও আপনার এলাকায় আসবে না। এই জন্য দীর্ঘস্থায়ী সাস্টেইনেবল একটা প্রসেস দরকার, একেবারে বন্ধও না, আবার লুটপাটও না। আমি যখন ওইখানে যাই, নৌকাটাতে উঠার পরে আমি মনে করলাম এই যে 5-10 মিনিট নৌকায় করে উপরে যাব, পুরাটা হয়তো প্রকৃতি থাকবে। কিন্তু ওইখানে গিয়ে যখন আমি শত শত দোকান দেখি, প্রকৃতির মাঝে যে প্রকৃতি আমি দেখতে গেছি, সেখানে যখন আমি জুতার বাক্সগুলাকে এমন ভাবে দেখি মনে হয় এক একটা টয়লেট, তখন আমার দ্বিতীয়বার ওইখানে যাওয়ার ইচ্ছাটা কিন্তু আর নাই। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমি চাই আমার যে হাজার হাজার মানুষ কোম্পানিগঞ্জের ওইটার উপরে নির্ভরশীল, এটা যেন আগামী 100 বছরও বেঁচে থাকে। দীর্ঘমেয়াদে চিন্তা করাটা জরুরি। 3টা দেশের আমন্ত্রণে বিগত 2 বছরে আমাদের যাওয়ার সুযোগ। আমরা যখন কোন প্রাকৃতিক একটা জায়গায় গিয়েছি, যেখান থেকে ওই স্পটটা শুরু, ওইখানে একটাও কৃত্রিম জিনিসের ছোঁয়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। প্রাকৃতিক মানে প্রাকৃতিক। কিন্তু এই নৌকার ঘাট পর্যন্ত ঠিক ছিল, ওখানে দোকানপাট বাজার থাকবে, মানুষের প্রয়োজনও আছে। কিন্তু তারপরে যেটা এটা আশাহত করেছে, সেম আমি যখন রাতারগুলে গেলাম, ওইখানেও একই অবস্থা। দেখি রাতারগুলের ফরেস্টের ভিতরে নৌকায় করে বিভিন্ন দোকান দেওয়া হয়েছে। আমি যখন বিছানাকান্দিতে গেলাম, ওইখানেও দেখি নদীর পাশে যে ধার, ওই ধারে অনেকগুলো হোটেল দেওয়া হয়েছে। তাহলে আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমার যে ভাইরা, বাবারা এটার উপরে নির্ভরশীল, তাদের জীবন জীবিকা দিয়ে দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আমি একটু আমাদের বর্তমান যে রাজনীতির জায়গাটাতে একটু আসি। বিএনপির যারা আমাদের রাজনীতিবিদ আছেন, টকশো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমালোচনা করে যে বিরোধী দল এবার নাকি খুব একটা শক্ত হয় নাই, বিরোধী দল নাকি সংসদে তাদেরকে ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। এবার আমরা যখন একটু প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন ব্যক্তি কি করছে, কোন জায়গায় কে কি করছে, এটা একটু বিশ্লেষণ করা শুরু করলাম, বলা শুরু করলাম, তখন আবার তারা এটা হজম করতে পারতেছে না। আমরা বিএনপিকে স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগ তাদের সময় বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয় নাই। 14, 18, 24-এর 3টা লুটপাটের নির্বাচনের পরে বিএনপিকে নিয়ে আমাদের সবারই এমন একটা মনে হচ্ছিল যে শেখ হাসিনার মরার আগে পর্যন্ত মনে হয় শেখ হাসিনা আর কাউকে রাজনীতি করতে দিবে না। এমনকি বিএনপিরও আমাদের অসংখ্য যারা পরিচিত ভাই, আত্মীয় স্বজন আছে, তারাও একই কথা বলতো। সন্দেহ তৈরি হয়েছিল। আমাদের 23 অক্টোবরের 28 তারিখের যে বিএনপির বিশাল বড় মহাসমাবেশ, সেটা যখন সফল হলো না, বিএনপির মধ্যেও সন্দেহ তৈরি হয়েছিল হটাইতে পারবো কি পারবো না। তাহলে
আসলে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলদের রাজনীতি করতে দেয় নাই, পোষা বিরোধী দল তৈরি করেছিল জাতীয় পার্টি, ঠিক কিনা? 2 বছর যেতে না যেতেই পোষা বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই, আওয়ামী লীগের অস্তিত্ব এখন আইনগত ভাবে নাই, আগামীতে রাজনৈতিক ভাবেও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সে টিকে আছে, কিন্তু যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল সে কিন্তু টিকে নাই। 90-এর সময়ে জাতীয় পার্টি এরশাদ স্বৈরাচার হয়ে উঠেছিল, 90-এর গণঅভ্যুত্থানের পরে তাদের রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে যায়। 30 বছর পরে গিয়ে এই নির্বাচনে জাতীয় পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। একইভাবে 24-এর গণঅভ্যুত্থানে হয়েছে। আজকে থেকে 5 বছর আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না, যেটা হচ্ছে পোস্টমর্টেম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিএনপি তো 16-17 বছরের জুলুমের শিকার। বিএনপির এই সিলেটের ইলিয়াস আলী ভাই 12 সালে গুম হয়েছে, 14 বছর গিয়েছে, তার ফ্যামিলি তার মুখ দেখে নাই। এই পৃথিবীতে তার কোনদিন ওই ফ্যামিলি তার মুখ দেখবে এই সম্ভাবনাও নাই। তাহলে যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এটার জন্য সেই দলের প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, যদি সেটা সমালোচনার হয়, যত বড় ক্ষমতাসীন হোক, আমরা তার বিরুদ্ধে সমালোচনা করব ইনশাআল্লাহ। একটা জিনিস, আমরা যেহেতু নিজেও নির্বাচন করেছি, এলাকায় নিয়মিত যাওয়া হয়, আমি আমার এলাকার অবজারভেশন বলি, বিএনপির যদি 100টা মানুষ থাকে, এই যে আমরা বলি ক্ষমতার অপব্যবহার, অফিসে অফিসে গিয়ে টেন্ডার নেওয়া, থানাকে নিজের মতো করে চালাইতে চাওয়া, হাসপাতালে ওষুধের টেন্ডার নেওয়া, খাবারের টেন্ডার নেওয়া, রাস্তাঘাটের কাজের যে ঠিকাদার তার থেকে চাঁদাবাজি করা, এই কাজগুলো 100 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন করে। এখন আমার বিএনপির বাকি 95 জন ভাইয়ের কাছে প্রশ্ন, ওই 5 জনের জন্য আমার হাসপাতালে আমরা চিকিৎসা পাই না, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাই না, আমার রাস্তা নষ্ট হয়ে যায়, আমার প্রত্যেকটা জায়গায় লুটপাট হয়, চাঁদাবাজি হয়, আপনি 95 জন কেন ওই 5 জনের কুকর্মের দায় নিবেন? মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, একটা সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান যদি ধ্বংস হয়ে যায়, আপনি যদি বিএনপিও করেন, আপনার সন্তান যদি ওইখানে পড়ে, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সরকার তো বিএনপির জন্য আলাদা স্কুল বানায়নি যে ওইটার মান সবচেয়ে ভালো, ওইখানে খালি বিএনপির সন্তানরা পড়বে, এরকম আছে নাকি? তাহলে কেন মাত্র করতে দিবেন? আমরা হবিগঞ্জ, মৌলভীবাজার পাশাপাশি 2টা জেলায় গিয়েছি। মৌলভীবাজার জেলার ছাত্র দল আমাদের সাথে এসে দেখা করেছে, শুভেচ্ছা জানিয়েছে, কোন সমস্যা হলে তারা সব সময় থাকবে এটা জানিয়েছে এবং তারা চেষ্টা করেছে। হবিগঞ্জে আমরা কি দেখলাম? হবিগঞ্জে দেখলাম আমাদের উপরে হামলা করা হলো। নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করেছে, হয়তো কঠোর ভাষায় করেছে, কিন্তু আপনি এটা তো আশা করতে পারেন না সার্জিস আলমের সমালোচনার ভাষা যেটা হবে, নাসিরউদ্দিনের পাটোয়ারির ভাষা তো ওইটা হবে না। ওসমান হাদির সমালোচনার ভাষা যেটা ছিল, ইনকিলাব মঞ্চের বর্তমানে যিনি আছেন দায়িত্বে জাবের ভাইয়ের তো ভাষা ওইটা না। বেগম খালেদা জিয়ার ভাষা যেটা ছিল, তারেক রহমানের তো ভাষা ওইটা না। প্রত্যেকের ভাষা ভিন্ন, প্রত্যেকের এক্সপ্রেস করার চিন্তাটা ভিন্ন। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নিবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলেও আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে, ওই হবিগঞ্জ জেলা ছাত্র দলেরও সবাই এটাকে সমর্থন করে নাই। ওইখানকার যে এমপি গৌস, সে
এবং তার যারা হুকুমে চলে ছাত্র দলের ওই অংশটা ওই জায়গায় হামলা করেছে। আজকে না হয় এনসিপি কে হামলা করেছে দেখে ছাত্র দল বিএনপির অংশটা চুপ, কয়দিন পরে তো আপনার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হবে, নির্বাচনে আপনাদের প্রার্থীর কামড়াকামড়ি শুরু হবে। ওই দিন আর এনসিপির আলিফের চোখ উঠাইতে হবে না, বিএনপির চোখ তুলে ফেলবে। আমরা ওই দিনটা দেখতে চাই না, এই জন্য আমরা কথা বলবো। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, জুলাই যদি শেষ হয়ে যাইতো, একটা অভ্যুত্থানে 1400 মানুষের জীবন দেওয়ার পর কোনদিন ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। এখনো অনেক মানুষ আছে যারা সংসদে এমপি মন্ত্রী, তাদের মধ্যে ওই পুরনো বীজ আছে, যেই বীজ তাকে প্রতিনিয়ত স্বৈরাচার হওয়ার জন্য সর্বোচ্চ প্রণোদনা দেয় এবং সে সুযোগ পাইলে আরেকটা স্বৈরাচার হয়ে উঠবে। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলে যাই, বিএনপি সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। এখন আমার অনেক বিএনপির ভাই এটাতে চুপ, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আজকে ডিসি অফিসে ধরেন 10 জন সরকারি নিয়োগ হবে, আপনি কোম্পানিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ভেবে নিয়েছেন, ওইখানে তো জেলা পরিষদের প্রশাসক বিএনপির, আমি বিএনপির সভাপতি, আমি চুপ করে থাকি। কিন্তু যেদিন 10 জন নিয়োগটা হবে, আপনার মেধাবী সন্তান মেধার বিনিময়ে সেখানে টিকে যাওয়ার কথা, আপনি দেখবেন ওই অযোগ্য জেলা পরিষদের প্রশাসক সে টাকা খেয়ে ওইখানে অযোগ্যদের নিয়োগ দিয়ে দিয়েছে। আপনি ইউনিয়ন বিএনপির সভাপতি, আপনার মেধাবী সন্তান চাকরি না পেয়ে ঘরে এসে কান্না শুরু করেছে। যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, কেউ ছাড় পাবেন না। আওয়ামী লীগের যদি 100টা লোক ছিল, নৌকায় ভোট দিয়েছে, অপরাধ করে না, এরকম 2, 4, 5টা লোক তো ছিল। কেউ কি এবার রেহাই কেউ পেয়েছে? কেউ রেহাই পায় নাই। লজ্জায় মুখ দেখাইতে পারবেন না। এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আপনাদেরই ধ্বংস হবে। মানুষের সামনে বলতে পারবেন না যে আপনি এই দল করতেন, আপনার সন্তান কোনোদিন আপনাদের পরিচয় দিবে না। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলি, প্রত্যেকটা সমালোচনা যৌক্তিক ভাবে আমরা ততক্ষণ করব যতক্ষণ না এটা নিলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, কাউকে রক্তাক্ত করলেন, কাউকে রড দিয়ে পিটাইলেন, কারো মুখ বন্ধ করতে বললেন, আমাদের কিচ্ছু আসে যায় না। সম্মানিত কোম্পানিগঞ্জবাসী, আমাদের আগামী লড়াইটা দলীয় লড়াই না, এটা বিএনপি এনসিপি জামাতের লড়াই না। এই লড়াইটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, জুলুম আর মজলুমের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে যে লড়াই। এই লড়াই যদি আপনি ইনসাফের পক্ষ বেছে না নেন, আপনি কোন দল করেন এটা আর দেখা হবে না। একদিন না একদিন আপনি নিজের পায়ে যে গুড়াল মারছেন, এটার জন্য আপনাকে ওই খারাপ সময় পতিত হতেই হবে ইনশাআল্লাহ। আমরা পরিশেষে আজকে দিয়ে আসলে আমাদের জুলাই পদযাত্রা শেষ, এরপরে আছে আরো 2টা প্রোগ্রাম আছে। আমরা বিএনপি কে শুধু একটা আহ্বান জানাই, এখনো আমরা বিএনপিতে এই পদযাত্রায় 30টা জেলা ঘুরে দেখেছি। এমন অনেক এমপি আছে যে বিএনপির এমপি না, বেগম খালেদা জিয়া তারেক জিয়ার এমপি না, মেজর জিয়া ধানের শীষের এমপি না, ও হইল নিজের আখের গুছানোর এমপি, ও হইল লুটপাট করার এমপি, ও হইল অর্থ পাচার করে কানাডায় শত শত বাড়ি করার এমপি। এই ধরনের লুটেরা মাফিয়াদের থেকে তারেক রহমান যদি বিএনপি কে বাঁচাইতে না পারে, তারেক রহমান যদি শেল্টার দেয়, আমরা তারেক রহমানকে এইটুকু বলে রাখি, আপনি প্রধানমন্ত্রী হন, দলীয় প্রধান হন, আপনার বিরুদ্ধে কথা বলতেও আমরা এক চুল ছাড় দিব না ইনশাআল্লাহ। আপনারা আমাদেরও যৌক্তিক সমালোচনা করবেন। আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে ভাইয়ের বয়সী, আমরা ভুল করতে করতে শিখছি। যৌক্তিক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন, আমরা সেগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাব। কেউ যদি মনে করেন আমাদের মুখকে আপনি রড দিয়ে বন্ধ করবেন, রক্তাক্ত করে বন্ধ করবেন, তাহলে আওয়ামী লীগের
সময়ের কথা মনে রাখবেন। শুধু একটা লাইন বলে শেষ করব, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সবাই ভালো থাকবেন প্রিয় কোম্পানিগঞ্জবাসী। আপনাদের সাথে আমাদের আগামীর ইনসাফের লড়াই আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।